আজ বিরিয়ানিটা জমিয়ে বানিয়েছিল বটে। অনেক দিন ধরেই দোকানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, সুযোগ হচ্ছিল না। আজ সেই আশা পূর্ণ হলো। হাত ঘড়িতে দেখলাম 9:30 বাজে প্রায়। মল থেকে বেরিয়ে বিশেষ কোনো যানবাহন চোখে পড়ল না। আর যে কটা আছে তাদের কে যে স্টেশনের দিকে নিয়ে যাবে কে জানে। আর গেলেও তো একগুচ্ছের প্যাসেঞ্জার না নিয়ে গাড়ি ছাড়বে না। অগত্যা আর কি করার, কোনো মতে একটা টোটোয় চেপে বসলাম। কোথায় যাবেন? স্টেশন। 100 টাকা খুচরো হবে তো? 100 টাকা? দাঁড়ান দেখছি। এখন যেতে পারবো না কিন্তু দাদা, আগে লোক আসবে তারপর যাব। অবশেষে খানিকক্ষণ পর দুজন প্যাসেঞ্জার এসে বসল। আমি ব্যাগ ঘেটে ডায়েরিটা বের করে কি একটা যেন লিখছিলাম। এই কারণে আমি তোমাকে নিয়ে কোনো পার্টিতে আসতে চাই না। কোনো একটা সেন্স আছে তোমার? জাস্ট অসহ্য। তাহলে নিয়ে এলে কেন আমাকে? আমি তো আসতেই চাইছিলাম না। গলাটা শুনে চমকে উঠলাম। সুচিস্মিতা! বাবা বিয়েও করে ফেললো। রূপের অহংকারে পাহাড় সমান অ্যাটিটিউড নিয়ে থাকা মেয়ের শেষে কিনা এই হাল। মনে মনে হাসি পেল। ভালো ভালো। সাধে কি এনেছি? না আনলে হাজার কথা উঠবে, তাই আনতে বাধ্য হয়েছি। শোনো, আর একটা ফালতু কথা বলবে না তুমি। হ্যাঁ, এখন আমার সব কথাই তো তোমার ফালতু বলে মনে হবে। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো বলো? সবার সামনে আমাকে অসম্মান করার সময় তোমার খেয়াল ছিল যে আমি তোমার স্ত্রী? এই এই থামো তো, থামো। যার নিজের কোনো সম্মান নেই তার আবার অসম্মান। বাহ, অসাধারণ। কেমন লাগছে এখন? একটা সময় কত বলেছি যে এক পার্টটি ভেবে দেখো, যদি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তখন না, আমার মতো ছেলের সাথে নাকি থাকা যায় না বেশি দিন। আর আজ নিজের কি অবস্থা করেছে। আমার দিকে চোখ পড়তেই খানিক ইতস্তত বোধ করতে দেখলাম সুচিস্মিতাকে। এতক্ষণ খেয়াল করেনি হয়তো আমায়। দীপ্ত, দীপ্ত চুপ করো, এটা রাস্তা। দয়া করে যাত্রার সামনে এরকম সিনক্রেট করো না, চুপ করো তুমি। ও, আমি এখন যাত্রার মতো হয়ে গিয়েছি। ভালো। স্টেশন আসতেই নেমে পড়লাম। দেখলাম লোকটা টাকা মিটিয়ে হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মের দিকে চলে গেল, আর তার পিছন পিছন সুচিস্মিতাও। মনে হলো খানিকক্ষণ আগে একটা ট্রেন বেরিয়ে গেছে। নেক্সট বর্ধমান লোকাল আসতে আসতে এখনো আধ ঘন্টা দেরি। আজ বাড়ি ফিরতে ভালোই যে রাত হবে তাতে কোনো সন্দেহ নেই। প্ল্যাটফর্মে হাতে গোনা 2-4টে লোক, ফাঁকা স্টেশন। প্রায় 1.25 ঘন্টা পর ট্রেনের লাইনে ঘন কুয়াশা দেখলাম হেডলাইটের ক্ষীণ আলো। মনে আসার আলো জাগল। সিট থেকে উঠে হাঁটা দিলাম প্ল্যাটফর্মের শেষ দিকে। মাঝ প্ল্যাটফর্মে পৌঁছতে পৌঁছতেই দেখলাম ট্রেনটা অনেকটাই কাছে চলে এসেছে। কিন্তু তার সাথে আরও একটা অদ্ভুত ব্যাপারও খেয়াল করলাম। ট্রেন যত কাছে আসছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ ক্রমশই লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। কারা ওরা? সে যেই হোক, অজানা আশঙ্কায় বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই ওই দুজনকে দেখলাম ঝাঁপ দিল ট্রেনের সামনে। ট্রেনটা সজোরে ব্রেক কষে দাঁড়ালো। প্ল্যাটফর্মে গুটি কয়েক লোক হৈ হৈ করে উঠল। তখন কণ্ঠরোধ হয়ে গেল আমার। চোখের সামনে এমন দৃশ্য দেখে সারা শরীর যেন আমার কাঁপতে শুরু করলো। ওই অবস্থাতেই দৌড়ে লাইনে নামলাম। কয়েকবার হোঁচট খেয়ে অবশেষে যখন এসে পৌঁছলাম, ততক্ষণে আরো গুটি কয়েক লোককে দেখতে পেলাম লাইনে দাঁড়িয়ে আছে। চারদিকে রক্তের স্রোত বয়ে চলল। আরো একটু কাছে যেতেই যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। হৃৎপিণ্ডের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল আমার। এই কি দেখছি আমি? এ তো সুচিস্মিতা আর ওর বর দীপ্ত। ওরা এমন কাজ কেন করলো? কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। সামান্য দাম্পত্য কলহের জন্য এত বড় সিদ্ধান্ত নিল। দেখে তো মনে হচ্ছে ওরা কেউই বেঁচে নেই। রেল পুলিশও ততক্ষণে স্পটে চলে এসেছে। বুকের মধ্যে কেমন একটা চাপ অনুভব করলাম। দু চোখ বেয়ে জল এলো আমার।
যতই হোক, একদিনের জন্য হলেও তো আমি সুচিস্মিতাকে ভালোবেসেছিলাম। তার এমন পরিণতি! হ্যাঁ, আর এখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস হলো না। আমার শরীরটা কেমন যেন করছে। ওই জায়গা থেকে ফিরে যাব, হঠাৎ যেন মনে হলো সুচিস্মিতার বরের হাতটা কেঁপে উঠল। বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম বিষয়টা। না না না, ও বেঁচে আছে। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? বলুন। মনে হচ্ছে উনি বেঁচে আছেন। দেখুন দেখুন স্যার। আরে বেঁচে আছে তো, এই তোল 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 ওকে তোল। বেঁচে আছে? হ্যাঁ, এই হসপিটালে নিয়ে চল, চল 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 ওকে। এখন মাঝরাত। স্থানীয় হাসপাতালে নার্স ডাক্তারদের ছুটাছুটি। পেশেন্টের বাড়ির লোক কে আছে? ডাক্তারবাবু, আপনি আমায় বলতে পারেন। আপনি? আমি মানে ওদের পরিচিত, তাই অসুবিধে নেই। আমি স্পটে ছিলাম, আপনি আমায় বলুন। আচ্ছা আচ্ছা, দেখুন, মেল পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, ঠিক আছে? 72 ঘন্টা না গেলে আমরা কিন্তু কিছুই বলতে পারবো না। ও আচ্ছা। আর সুচিস্মিতা মানে মেয়েটা? উনি স্পটেই মারা গেছেন। দেখুন, বডিটাকে আমরা মর্গে পাঠিয়েছি, ওনার বাড়ির লোক এসে নিয়ে যেতে পারেন। আমি মানে শেষবারের মতো কি একবার ওকে দেখতে পারি? দেখতে চান? দেখুন, বডির কন্ডিশন একদমই ভালো নয়। জানি, তবু শেষবারের মতো যদি একবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এতবার করে যখন বলছেন, ঠিক আছে যান। মর্গের ওয়ার্ড বয়কে বলুন, ও দেখিয়ে দেবে। ছেলেটি মর্গের 103 নম্বর ড্রয়ারটা খুলল। সুচিস্মিতার ফ্যাকাশে ক্ষতবিক্ষত মুখটা দেখে বুকের ভিতরটা ব্যথা করে উঠল। মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। আর এখন ওর কপাল থেকে মুখের একদিক ফেটে দুভাগ হয়ে গেছে, আর সেই বিশ্রীভাবে সেলাই করা ওর ওই মুখটা। ওর গায়ের দিকে চোখ যেতেই চমকে উঠল। রক্তমাখা সারা গায়ে বিরিয়ানি ছড়ানো। কি ব্যাপার? গাটা কিরম গলে উঠল, বমি পেল আমার। মাথাটাও ঘুরতে শুরু করলো। কি হচ্ছে আমার সাথে? আমি কি ভুল দেখছি? কি হলো দাদা? কি হলো? এরকম করছেন কেন আপনি? আপনি বসুন বসুন বসুন। আপনার শরীর কি খুব খারাপ লাগছে? দাঁড়ান, আমি জল আনছি। সাথে সাথে ড্রয়ার বন্ধ করে আমাকে ধরে ধরে মর্গের বাইরের বেঞ্চে নিয়ে বসালো ছেলেটা। কোনো মতে নিজেকে সামলে নিলাম। এত খারাপ কেন লাগছে শরীরটা? উফ উফ, বিরিয়ানি খেয়ে ফিরলাম আমি। হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য ওরকম ভুলভাল। সহসা ফোনটা বেজে উঠল। ও, মা ফোন করেছে। বাড়িতে তো কিচ্ছু জানানো হয়নি। ফোনটা রিসিভ করলাম। আরে কোথায় তুই? এত রাত হয়ে গেল, ফিরবি কখন? মা, বলছি আমি আসলে একটু হাসপাতালে এসেছি। হাসপাতাল? কেন রে বাবু, কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি। আমি বাড়ি এসে সব বলছি। বেশ, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ফোন কেটে বেরিয়ে এলাম হাসপাতালের বাইরে। এখানে সারাক্ষণ অ্যাম্বুলেন্সের আনাগোনা আর হর্নের শব্দ। বড় অস্বস্তি বোধ হলো। তখন যে ওসব চোখের ভুল ছিল নাকি সত্যি, সে এখনো আমি বুঝতে পারিনি। যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু এখান থেকে স্টেশনের দূরত্ব অনেক। শেষ ট্রেনটাও এতক্ষণে বেরিয়ে গেছে। তাহলে উপায়? মিনিট খানেক ভেবে মনে হলো এর থেকে বাস স্ট্যান্ডের দিকেই হাঁটা দিই। বড় রাস্তা কাছে, হেঁটেই চলে যাওয়া যাবে। জনমানবহীন ফাঁকা কুয়াশা ঢাকা রাস্তাটা।
মিনিট 5 হেঁটে সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। কুয়াশার চাদর মোড়ানো চারপাশ। বেঞ্চে গিয়ে একটু বসলাম। সারাদিনের ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছি আজ। আজ স্মৃতিতে বারবার সুচিস্মিতার ওই মুখটা ভেসে উঠছে। সোকল্ড বিরিয়ানি লাভার ছিল মেয়েটা। ওই আমার মধ্যে জাগিয়ে তুলেছিল বিরিয়ানির প্রতি ভালোবাসাটা। আর আজ সেই বিরিয়ানি খেতে এসে এমন একটা ঘটনা আমার চোখের সামনে ঘটল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সুচিস্মিতার আর বেঁচে নেই। কি এমন হলো ওদের মধ্যে যার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হলো? কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝিনি। হুঁশ ফিরল একটা বিকট হর্নের শব্দে। মনে হলো ভোরের বাস এসেছে। দেহে এত ক্লান্তি, চোখ খুলতে ইচ্ছে হচ্ছিল না। উপায় নেই, কোনো মতে উঠে দাঁড়িয়ে চারপাশটা দেখলাম। কিন্তু কোথায় কি? গাড়ি ঘোড়া তো দূরস্থ, একটা কুকুর বেড়ালের চিহ্ন অব্দি দেখলাম না আশপাশে। তাহলে শব্দটা কিসের ছিল? হঠাৎ উল্টো দিকের একটা দোকানে মনে হলো টিম টিম করে আলো জ্বলছে। খানিকক্ষণ আগেও তো সেখানে আবর্জনা স্তূপ ছাড়া কিচ্ছু দেখিনি। কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম যখন, দেখলাম লাল কাপড়ে ঢাকা একটা বিরাট বিরিয়ানির হাড়ি। আমি ভুল দেখছি মনে হয়, নাকি স্বপ্ন? হঠাৎ আমার মারাত্মক খিদের উদ্রেক হলো। আমি কোনো দিকে না তাকিয়ে ওই হাড়ি থেকে বিরিয়ানি তুলে খেতে শুরু করলাম। নিজেকে ধরে রাখতে পারলাম না। এমন গোগ্রাসে আমি জীবনে কোনোদিনও খাইনি। ঠিক সেই সময় নজর গিয়ে পড়ল বড় রাস্তার দিকে, সেই বাসের শব্দ। কিন্তু কিন্তু কোথাও কোনো যানবাহন দেখতে পেলাম না। তবে এবার রাস্তার শেষ প্রান্তে ল্যাম্পপোস্টের আলোয় দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কারা ওরা? কি চায়? ঝাপসা দু চোখ স্পষ্ট হতেই মনে হলো ওদের মধ্যে একজন দীপ্ত, মানে সুচিস্মিতার বর। প্রায় সারা শরীরে ওর ব্যান্ডেজ জড়ানো, যেমনটা আমি হাসপাতালে দেখে এসেছিলাম। আর ওর সাথে একটা অচেনা মেয়েকেও দেখলাম। কি আবল তাবল দেখছি আমি। হঠাৎই অন্য দিক থেকে একটা বাসকে দেখলাম প্রচন্ড বেগে ওদের দিকে ধেয়ে আসছে। এই এই কি হচ্ছে? থামাও, বাস থামাও, বাস থামাও। চুপ করে বিরিয়ানিটা খাও স্বপ্নময়, একটাও কথা বলো না। কত সুন্দর বেরেস্তার জাফরানের স্বাদ হয়েছে বলো। পাশে আবার কখন সুচিস্মিতা এসে দাঁড়ালো। ও সে ফ্যাকাশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া রূপ, নীল হয়ে যাওয়া শরীর, এসব কি কি হচ্ছে? মুহূর্তে আমার চোখের সামনে ওই বাসটা ওদেরকে পিষে দিল। সাথে সাথে কুয়াশায় মিলিয়ে গেল বাসটা। হ্যাঁ, এই চারপাশের নিস্তব্ধতা ভাঙিয়ে সুচিস্মিতা অট্ট হাসিতে ফেটে পড়ল। এসব কি? তুমি স্বপ্নময়, তুমি স্বপ্ন দেখছো না। আমি যা করেছি বেশ করেছি। ঠিকই বলছি। ওই মেয়েটা দীপ্তর সো কল্ড পিএ নিশা। ওর জন্য দীপ্ত আমার উপর কত অত্যাচার করেছে তুমি জানো স্বপ্নময়। দিনের পর দিন ও আমার গায়ে হাত তুলেছে, আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। এমনকি আমাদের এতদিনের বৈবাহিক সম্পর্কের কোনো দাম ছিল না ওর কাছে স্বপ্নময়। অবশ্য তোমাকেই বা এসব বলে কি লাভ? তুমি তো আমার এমন অবস্থা দেখে আনন্দই পাচ্ছ। তুমি বিরিয়ানি খাও, জন্মের মতো বিরিয়ানি খাও, আনন্দ করো। এটাই তো চেয়েছিলে আমি অসুখী থাকি। তোমার ইচ্ছা পূরণ হয়েছে, দেখো। কি বলছো সুচিস্মিতা? তারপর কি হয়েছিল? বলো, বলো আমায়, বলো, বলো আমায়। কাল সন্ধ্যায় ওদের অফিসের পার্টিতে ওই মেয়েটা ইচ্ছে করে আমার গায়ে বিরিয়ানি ফেলে দিল। আর দীপ্ত
আর দীপ্ত সবার সামনে এই নিয়ে আমাকে চরম অপমান করলো। আমি সব সহ্য করেছি, সব। কিন্তু তলে তলে ও যে আমাকে মারার চেষ্টা করছিল সেটা তো আগে বুঝিনি। যখন বুঝলাম তখন আমিও ছাড়িনি। ট্রেনের সামনে আমি ওর হাত ধরেই ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু তুমি ওকে বাঁচিয়ে দিলে কেন স্বপ্নময়? কেন বাঁচালে তুমি ওকে? আমার জামার কলার টেনে ধরলো। তুমি কেন বাঁচালে? কেন বলো? আমার কি দোষ ছিল? তুমি কেন করলে এরকম? আমার আমার ভয় করছে সুচিস্মিতা। আমি কখনো চাইনি তোমার এরকম হোক। তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। দেখলাম সুচিস্মিতার ওই ভয়ানক শরীরটা রীতিমতো হাওয়ায় ভেসে গেল দীপ্ত আর নিশার ডেড বডির কাছে। তারপর নৃশংসভাবে ওদেরকে খুবলে ওদের শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করলো। এ দৃশ্য চোখে দেখা যায় না। আমি প্রতিশোধ নিয়েছি। আমার প্রতিশোধ পূরণ হয়েছে স্বপ্নময়। আমি প্রতিশোধ নিয়েছি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে ঘন কুয়াশায় আর অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করলাম। যা যা ঘটলো এতক্ষণ ধরে সেগুলো সব সত্যি না মিথ্যা আমি জানি না, তবে সারা জীবনের মতো আমার বিরিয়ানি খাওয়ার স্বাদ ঘুচে গেল সে আমি বুঝতেই পারছি।